আসসালামু আলাইকুম। রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমি আজকে আলোচনা করব 2024-25 শিক্ষাবর্ষের একাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তি পেতে হলে কী কী পেপারস থাকতে হবে অথবা কিভাবে আবেদন করতে হবে। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলবো যে তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের একটি ভুল হতে পারে তোমাদের উপবৃত্তি না পাওয়ার কারণ। এখন দেখে নেব আবেদনের সময়সীমা কতদিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন শুরু হবে আজ 11 ফেব্রুয়ারি 2025 থেকে এবং শিক্ষার্থীরা আগামী 2 মার্চ 2025 তারিখের মধ্যে আবেদন কপি নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে পারবে। এই সময়ের পর আবেদন করার কোনো সুযোগ থাকবে না, কারণ সফটওয়্যারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। প্রথমে দেখে নিই কারা আবেদন করতে পারবে। যারা একাদশ বা সমমান শ্রেণীর 2024-25 সেশনের নিয়মিত ছাত্রছাত্রী, কেবল তারাই এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এখন দেখে নিব কারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না। সাধারণত যে সকল শিক্ষার্থীরা 2024-25 সেশনের কিন্তু নিয়মিত নয়, তারা আবেদন করতে পারবে না, এবং যারা 2024-25 সেশনের নিয়মিত ছাত্রছাত্রী কিন্তু বিবাহিত, তারাও এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা 2024-25 সেশনের কিন্তু অনিয়মিত ও বিবাহিত, তারাও উপবৃত্তির জন্য আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। আবেদনের প্রথম শর্ত হল 2024-25 সেশনের নিয়মিত শিক্ষার্থীদের আবেদন ফর্মটি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে, যেখানে যে ফর্মের উপর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সিল দেওয়া থাকবে। আবেদনের দ্বিতীয় শর্ত বা প্রধান শর্ত সেটি হলো শিক্ষার্থীদের অবশ্যই 17 ডিজিটের অনলাইন ভার্সনের জন্ম নিবন্ধন থাকতে হবে। অর্থাৎ জন্ম নিবন্ধনের অনলাইন কপি তোমার সংগ্রহে থাকতে হবে। চলো এখন দেখে নিই শিক্ষার্থীদের আবেদন করার জন্য আর কী কী পেপারস প্রয়োজন হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে ফর্মটা দেওয়া হবে, সেই ফর্মটা পূরণ করে সেটার আরও 2 কপি ফটোকপি করতে হবে। তারপর সকল ডকুমেন্টস সংযুক্ত করে মোট 3 সেট আবেদন কপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এই আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবক নির্ধারণ সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত শিক্ষার্থীদের অভিভাবক হবেন পিতা অথবা মাতা। তবে পিতামাতার অনুপস্থিতিতে বা পিতামাতা জীবিত না থাকলে সেক্ষেত্রে ভাই, বোন, দাদা দাদি বা নানা নানি যে কোনো একজনকে বৈধ অভিভাবক হিসেবে নির্বাচন করা যেতে পারে। শিক্ষার্থীদের যে ফর্মটা দেওয়া হবে সেখানে শিক্ষার্থীদের পিতা অথবা মাতা বা বৈধ অভিভাবকের অর্থাৎ ভাই, বোন, দাদা দাদি, নানা নানির যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার অবশ্যই ফর্মে পূরণ করতে হবে। প্রয়োজনে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। শিক্ষার্থীদের অভিভাবকের মানে পিতার বা মাতার অথবা বৈধ অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বারটি হতে হবে 10 ডিজিটের বা 17 ডিজিটের। এখন কথা হলো, যে সকল অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বার 13 ডিজিটের, তাদের করণীয় কী? সেক্ষেত্রে পিতামাতা অথবা বৈধ অভিভাবকের এনআইডি কার্ডে উল্লিখিত যে জন্মসালটি রয়েছে, সেই জন্মসালের 4টি ডিজিট 13 ডিজিটের এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে তার পূর্বে বসিয়ে সেটাকে 17 ডিজিট করতে হবে। যেমন মনে করো সামিউল হকের এনআইডি কার্ডের নাম্বারটি হলো 56918002001211, অর্থাৎ 13 ডিজিটের। তার এনআইডি কার্ডে জন্মসাল উল্লেখ আছে 2000 সাল। তাহলে সামিউল হকের এনআইডি কার্ডের নাম্বারটি লিখতে হবে 2000-56918002001211। শিক্ষার্থীদের যে সকল পেপারস লাগবে তার মধ্যে শিক্ষার্থীদের এসএসসির প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের ফটোকপি দিতে হবে, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে এবং এসএসসির মার্কশিট বা নম্বরপত্রের ফটোকপি জমা দিতে হবে।
অথবা যখন 3 সেট আবেদন কপি করা হবে তার প্রতিটির সাথে 1 কপি করে এই পেপারসগুলো সংযুক্ত করে দিতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের 3 কপি ছবিও জমা দিতে হবে। শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন করতে হলে যে শর্তটি অবশ্যই পালন করতে হবে সেটি হলো অভিভাবকের একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। নগদ অ্যাকাউন্টটি যদি কোনো ক্রমে মিসম্যাচ হয় তাহলে কিন্তু উপবৃত্তির টাকা অ্যাপ্রুভাল হওয়ার পরও কিন্তু আসবে না। নগদ অ্যাকাউন্টটি করতে যে সকল বিষয়ে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। ফর্মে উল্লিখিত অভিভাবকের নামেই নগদ অ্যাকাউন্টটি থাকতে হবে এবং সেটি অ্যাক্টিভ থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সতর্ক দৃষ্টি রাখতে হবে সেটি হলো আপনি অভিভাবকের নামে যে নগদ অ্যাকাউন্টটি খুললেন সেটি অ্যাক্টিভ আছে কি না সেটি যাচাই করে নিতে হবে। তৃতীয় যে বিষয়টি সতর্কতার সাথে দেখতে হবে সেটি হলো অভিভাবকের নগদ নাম্বারটি এমন নাম্বার দিয়ে খোলা থাকতে হবে যে নাম্বারের সিম কার্ডটি অভিভাবকের নিজ এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। অর্থাৎ অভিভাবকের নগদ অ্যাকাউন্ট নাম্বারটি অভিভাবকের নিজ এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং যে মোবাইল নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সিম কার্ডটিও অভিভাবকের নিজ এনআইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে। সহজভাবে যদি বলি তাহলে বলতে হবে যে অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি সতর্ক থাকতে হবে সেটি হলো অভিভাবক নামের বানান ও নগদ অ্যাকাউন্টের নামের বানান হুবহু মিল থাকতে হবে। যদি দুটির মধ্যে মিল না থাকে তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।